বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আরম্ভ করতে যাচ্ছি এসএলএসটি ইংলিশ ইন্টারভিউ ক্লাস 11। অর্থাৎ এর আগে আমরা 10টা ক্লাস দিয়েছি ইন্টারভিউয়ের জন্য। তো সবগুলোতেই গ্রামার অথবা হচ্ছে আমাদের লিটারেচার থেকে বেশ কিছু প্রশ্ন আছে, তোমরা দেখবে অবশ্যই ভালো লাগবে প্রশ্নগুলো। তো আজকে আমাদের যে ক্লাসটা সেটা কিন্তু এলিজাবেথেন এজ এর উপরে একটা পার্ট নিয়ে আলোচনা হচ্ছে। তো চলো, যদি এলিজাবেথেন এজ থেকে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আমরা কেমন করে ফেস করতে পারি। দেখো, প্রশ্ন বিভিন্ন রকম হতে পারে। তো কয়েকটা প্রশ্ন দিয়ে আমরা সেটাকে একটু বোঝার চেষ্টা করি যে প্রশ্নগুলো আসলে আমরা কিভাবে উত্তর দেবো। আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখে নিই। যেমন ধরো, হুইচ ইজ ইউর ফেভারিট এজ ইন ইংলিশ লিটারেচার। তো আমাদের বিভিন্ন রকম এজ গুলো, অর্থাৎ অনেক কয়েকটা এজ আছে তোমরা জানোই, এবং এই এজ গুলোর মধ্যে এক একজনের এক একটা ফেভারিট। তো যদি কেউ কারো কাছে এই এলিজাবেথ এজটা ফেভারিট মনে হয়, তখন তার কাছে কিন্তু প্রশ্নগুলো এই টাইপের হতে পারে। তো আমাদের যাদের এলিজাবেথ এজটা ফেভারিট, তারা আমরা আগেই বলে দেবো যে স্যার, এলিজাবেথান ইজ ভেরি ফেভারিট টু মি, এটা বলে দিলেন। এবার তোমাকে কিন্তু এলিজাবেথান থেকে প্রশ্ন করবে। তো আমাদের কি কি প্রশ্ন হতে পারে, দেখো প্রথম প্রশ্নটাই, হোয়েন ডিড এলিজাবেথান ইজ বিগিন অ্যান্ড হোয়েন ডিড ইট এন্ড। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে তাহলে এলিজাবেথান এজটা কখন শুরু হয়েছিল বা কখন শেষ হয়েছিল। এটা একটা স্বাভাবিক প্রশ্ন ধরতেই পারে। স্যার, এলিজাবেথান ইজ said to have begun with Queen Elizabeth Queen Elizabeth's ascending the throne in the year 1558 and ended with the end of her reign in 1603. তাহলে এলিজাবেথ এনএসটা ধরা হয় যে এলিজাবেথ এনএসটা স্টার্ট হয়েছিল কুইন এলিজাবেথ ওয়ান এর অ্যাসেন্ডিং দ্য থ্রোন, অর্থাৎ সিংহাসনে বসার সাথে সাথেই এলিজাবেথ এনএসটাকে ধরা হয়। সেটা হচ্ছে কত ইয়ার, 1558। এবং কবে শেষ হয়েছিল, এন্ডেড উইথ দ্য এন্ড অফ হার রেইন, তার রাজত্বের শেষে। তার রাজত্বটা শেষ হয়ে হচ্ছে 1603। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি যে এলিজাবেথ এনএসটার আরম্ভ কবে হয়, তাহলে এলিজাবেথ এনএসটা আরম্ভ হয় 1558-এ এবং শেষ হয় কিন্তু হচ্ছে 1603-তে। আর এখানে এলিজাবেথান এজ এর নামকরণটা আমরা বুঝতেই পাচ্ছি যে কুইন এলিজাবেথ ওয়ান এর নামকরণ অনুসারেই হয়েছে এলিজাবেথান এজ। তো এটা কিন্তু আমাদের একটা স্বাভাবিক প্রশ্নটা কিন্তু আমাদের জানতে হবে। আর যদি অন্য কারো অন্য কোনো এজ পছন্দ হয়ে থাকে, যেমন রোমান্টিক এজ পছন্দ হতে পারে, ভিক্টোরিয়ান এজ পছন্দ হতে পারে, তো সেগুলোর ক্ষেত্রে আমাদের প্রশ্নগুলো আলাদা রকম আছে। আমরা দুই একটা দেওয়ার চেষ্টা দিয়েছি। তো সেগুলো একটু দেখে নেবে। আমরা আজকে তাহলে এলিজাবেথান এজ থেকে এটা স্টার্ট করছি, প্রথম প্রশ্নটা, অর্থাৎ এলিজাবেথান এজ এর আরম্ভ এবং এলিজাবেথান এজ এর শেষটা হয়ে গেল আমাদের। আচ্ছা, পরের প্রশ্ন আসছি। হোয়াই ইজ এলিজাবেথান এজ কল্ড এ গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বুঝতেই পারছো যে এলিজাবেথান এজকে কেন গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার বলা হয়। তাহলে এলিজাবেথান এজের মধ্যে আমরা কিন্তু লিটারেচারের এমন কিছু জিনিস পাবো যে কারণেই কিন্তু এটা একটা লিটারেচার বা সাহিত্যের স্বর্ণযুগ, ইংলিশ লিটারেচারের কিন্তু একটা স্বর্ণযুগ। তো সেই কারণগুলো কি কি সেটা জানতে চাইতেই পারে। তো আমাদের কিন্তু সেটা সম্পর্কে কিন্তু একটু ধারণা থাকা উচিত এবং আমাদেরকে কিন্তু জানতে হবে। তো কি, দেখো অ্যান্সারটা আমাদের এভাবে হওয়া উচিত, বা তোমরা আলাদাভাবে নিজেদের মতো করে সাজিয়ে দিবে। দেখো, এলিজাবেথান ইজ রাইটলি কল্ড দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। তাহলে আমরা এটা আগে সাজিয়ে নিলাম প্রশ্নটা, বিকজ ইট ওয়াজ দ্য টাইম অফ ইমেন্স লিটারি আউটপুট। তাহলে এর মধ্যে আমরা একদম প্রবল লিটারি আউটপুট দেখি, অর্থাৎ অনেক মাত্রায় লিটারেচার দেখি, স্পেশালি ড্রামা, পোয়েট্রি অ্যান্ড প্রোজ, এবং ড্রামা, পোয়েট্রি এবং প্রোজ এগুলোর দিক থেকে ফুয়েলড বাই ইংলিশ রেনেসা। এবং ইংলিশ রেনেসার সময়ে যেটা একটা প্রভাব আছে, সেই প্রভাবের জন্যই কিন্তু ফুয়েলড হয়েই আমরা কতগুলো ভালো টাইপের রাইটিং দেখি, সেগুলো হচ্ছে ড্রামার ক্ষেত্রে, পোয়েট্রির ক্ষেত্রে এবং প্রোজের ক্ষেত্রে। তো এগুলোর জন্যই কিন্তু আমরা এলিজাবেথান এজটাকে গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার বলি। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের অবশ্যই জেনে রাখতে হবে, আমাদের নিজের মতো করে সাজিয়ে রাখতে হবে। আমরা অন্যভাবেও সাজিয়ে রাখতে পারি সেটাকে, তোমাদের নিজের মতো করে বলার চেষ্টা করবে। তো প্রশ্নগুলো কিন্তু আগে দেখে রাখতে হবে, প্রশ্নগুলো জেনে রাখতে হবে এবং সেভাবেই প্রস্তুত থাকবে। হোয়াট কাইন্ড অফ লিটারি আউটপুটস ডু ইউ মিন। তুমি কোন কাইন্ড অফ লিটারি আউটপুটের কথা বলছো, এটা একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আমরা যদিও অলরেডি এর আগের অ্যান্সারটাতে হিন্ট দিয়ে দিয়েছি, যেমন প্রোজ, পোয়েট্রি, ড্রামা এগুলোতে বলেছি। তো এখানে তাহলে আমরা আরেকটু স্পেসিফিক্যালি বলি অ্যান্সারটাকে। তো কিরকম, স্যার, tragedy, comedy, sonnet, epic poetry, and various types of prose are the major literary outputs that flourished in the Elizabethan age. তাহলে আমরা কিন্তু আরো পার্টিকুলারলি বলছি
যে ট্র্যাজেডির ক্ষেত্রে কিন্তু আমরা ইম্পর্টেন্ট কিছু ডেভেলপমেন্ট দেখি এখানে। আচ্ছা, বা ট্র্যাজেডির স্টার্টিংটাও আমরা এখানে দেখি, যদিও ট্র্যাজেডিকে একটু মানে ড্রামা বা এই ট্র্যাজেডিগুলোকে একটু আগে থেকেও ধরা যেতে পারে। তো আমরা ট্র্যাজেডির ক্ষেত্রে কিন্তু একটা ফ্লারিশিং দেখি। আচ্ছা, কমেডির ক্ষেত্রে ওরকমই একটা ফ্লারিশিং দেখি। আচ্ছা, সনেটের ক্ষেত্রে তো আমরা সনেটের উৎপত্তির সময়টাই এটা পাই। এপিক পোয়েট্রি যদি আমরা বলি, সেটার উৎপত্তি এখানে পাই। আচ্ছা, এবং ভেরিয়াস টাইপস অফ প্রোজ রাইটিং এর মধ্যে কিন্তু একটা ডেভেলপমেন্ট পাই, এবং ক্রিটিসিজম পাই। ক্রিটিসিজম তোমরা একটু খেয়াল করে দেখবে, আমরা ক্রিটিসিজমও এই এসটার মধ্যে আছে। তো এই টাইপের বিভিন্ন লিটারি যে জিনিসগুলো আছে বা লিটারি আউটপুটস গুলো আছে বা রাইটিং গুলো আছে, সেই ভেরিয়াস টাইপস অফ রাইটিং কিন্তু আমরা এই এসটার মধ্যে দেখি, এবং এই কারণেই কিন্তু আমরা এলিজাবেথ হেনেসটাকে গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার বলা হয়। তাহলে এই জিনিসগুলোকে নিজের মতো করে আবার আমাদের ভালো করে সাজিয়ে নিতে হবে। আচ্ছা, পরের প্রশ্নটা আসি। হোয়াট আর দ্য ফিচার্স অফ এলিজাবেথান এজ? এলিজাবেথান এজ এর ফিচার কি বলা যেতে পারে, জিজ্ঞেস করতেই পারে। আচ্ছা, তো আমরা এলিজাবেথান এজ এর ফিচার বা বৈশিষ্ট্যটাকে এভাবে সাজিয়ে নেব। স্যার, দ্য এলিজাবেথান এজ ইজ ক্যারেক্টারাইজড বাই হিউজ ফ্লারিশিং অফ ড্রামা অ্যান্ড পোয়েট্রি। দেখো, লিটারেচার যখন আমরা মানে বলবো, লিটারেচারের কথা যখন আমরা বলছি, তখন কিন্তু এই ক্যারেক্টারাইজেশন গুলো বা ক্যারেক্টারিস্টিক গুলো, এগুলো কিন্তু হচ্ছে আমাদের অবভিয়াসলি লিটারি কোয়ালিটি গুলো বলতে হবে। তো আমরা এর মধ্যে কি কি দেখি, যে হিউজ ফ্লারিশিং অফ ড্রামা, ড্রামার কিন্তু একটা ফ্লারিশিং দেখি, পোয়েট্রির দিক থেকে ফ্লারিশিং দেখি। আচ্ছা, আর কি হচ্ছে, হিউম্যানিজম এর মধ্যে কিন্তু দেখি, এবং বিভিন্ন রাইটিং এর মধ্যে আমরা হিউম্যানিজমের কিন্তু থিমগুলো হিউম্যানিজম থিম হিসাবে পাই। আচ্ছা, ইন্টেন্স পেট্রিয়টিজম, এই সময়টায় কিন্তু পেট্রিয়টিজমও আমরা দেখি, ইন্টেন্স পেট্রিয়টিজম যেটাকে বলা যেতে পারে, অ্যান্ড প্রোফাউন্ড ইনফ্লুয়েন্স অফ দ্য রেনেসা এবং প্রোফাউন্ড ইনফ্লুয়েন্স অফ দ্য রেনেসা, এই কয়েকটাকেই কিন্তু আমরা ক্যারেক্টারিস্টিক হিসাবে ধরতে পারি। তাহলে ক্যারেক্টারিস্টিক হচ্ছে হিউজ ফ্লারিশিং অফ ড্রামা অ্যান্ড পোয়েট্রি, হিউম্যানিজম, intense patriotism, and profound influence of Renaissance. These are the characteristics, or these are the features of the Elizabethan age. Name the group of dramatists who had profound influence on Shakespeare. সেই ড্রামাটিস্টদের গ্রুপটার নাম করো যার প্রোফাউন্ড ইনফ্লুয়েন্স শেক্সপিয়ারের উপর ছিল, যাদের। তো এটা আমরা অনেকেই জানি, প্রশ্নটা এভাবেও হতে পারে। তো আমরা এই দিকটা নিয়ে আলোচনা করছি। সো দ্য নেম অফ দ্য গ্রুপ অফ ড্রামাটিস্ট হু হ্যাড প্রোফাউন্ড ইনফ্লুয়েন্স অন শেক্সপিয়ার ওয়াজ দ্য ইউনিভার্সিটি উইটস। যেহেতু আমাদের গ্রুপের নামটা চাইছে, তাই কিন্তু আমরা গ্রুপের নামটা দিয়ে দিলাম, সেটা হচ্ছে ইউনিভার্সিটি উইটস। হচ্ছে সেই গ্রুপ অফ ড্রামাটিস্টরা যাদের একদম কিন্তু মানে যাদের একটা ইনফ্লুয়েন্স আমরা দেখি শেক্সপিয়ারের উপর। আমরা জানি যে এলিজাবেথান এজের কিন্তু সব থেকে বড় ড্রামাটিস্ট যদি আমরা ধরি, তাহলে শেক্সপিয়ার। এবং শেক্সপিয়ারের উপরে এই যে ড্রামাটিস্টদের যে প্রভাব, ইউনিভার্সিটি উইটসের প্রভাব, সেটা কিন্তু একদম স্পষ্ট এবং দেখা যায়, এবং বিভিন্ন ক্ষেত্রে প্রভাব, সেটা ট্র্যাজেডির ক্ষেত্রে, সেটা কমেডির ক্ষেত্রে, হিস্টোরিক্যাল প্লের ক্ষেত্রে, বিভিন্ন টাইপ অফ রাইটিং এর ক্ষেত্রে, সনেটের ক্ষেত্রে আমরা বলতে পারি। তো এগুলো কিন্তু আমরা দেখতে পারি, কিন্তু যখন ইউনিভার্সিটি উইটস এর কথা বলছি, তখন আমরা পার্টিকুলারলি ড্রামাটারই নিয়ে আলোচনা করছি, এবং এই প্রভাবটা কিন্তু শেক্সপিয়ারের উপর প্রবল। আচ্ছা, এবার আসি পরের প্রশ্নে। হোয়াই ইজ দ্য গ্রুপ কল্ড ইউনিভার্সিটি উইটস? কেন এই গ্রুপটাকে ইউনিভার্সিটি উইটস বলা হয়? সো দ্য প্লেরাইটস অর প্যাম্পলেটিয়ার্স অফ দিস গ্রুপ ওয়ার এডুকেটেড অ্যাট অক্সফোর্ড অর কেমব্রিজ। তো আমরা অ্যান্সারটা এভাবে সাজাবো যে যারা প্যাম্পলেট রাইটিং করতেন বা যারা প্লে রাইট ছিলেন, তাদের এই গ্রুপটার, তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে অক্সফোর্ড থেকে এবং কেমব্রিজ থেকে তারা এডুকেটেড হয়েছিলেন। তার জন্য কিন্তু এই গ্রুপটার নাম হয়েছে ইউনিভার্সিটি উইটস। অর্থাৎ এই দুটো ইউনিভার্সিটি থেকে এডুকেশন নেওয়ার জন্য বা গ্র্যাজুয়েটেড হওয়ার জন্য তাদেরকে কিন্তু আমরা ইউনিভার্সিটি উইটস বলি। সে দুটো ইউনিভার্সিটি কি কি? একটা হচ্ছে অক্সফোর্ড এবং একটা হচ্ছে কেমব্রিজ। আচ্ছা, বলছি কিন্তু সো দে আর কল্ড দ্য ইউনিভার্সিটি উইটস। আচ্ছা, বিফোর শেক্সপিয়ার দে প্রফেশনালাইজড দ্য ড্রামা। তার শেক্সপিয়ারের আগে তার ড্রামাটাকে প্রফেশনালাইজড করে, অ্যান্ড মেড ইট ফেমাস অ্যামং দ্য অডিয়েন্স। এবং অডিয়েন্সের সামনে কিন্তু এনারাই হচ্ছে ড্রামাটাকে একদম বিখ্যাত বানিয়ে দেয়, এবং অডিয়েন্সরা কিন্তু এই ড্রামাগুলোকে খুব পছন্দ করে, ইউনিভার্সিটি উইটসের ড্রামাগুলো। তারপরে তো আমরা শেক্সপিয়ারের সেই বিখ্যাত ড্রামাগুলোর পাবো। পরের প্রশ্ন দেখো, হু আর দ্য মেজর ড্রামাটিস্ট অফ দ্য ইউনিভার্সিটি উইটস? এই ইউনিভার্সিটি উইটস এর মধ্যে মেজর ড্রামাটিস্ট কারা? সো দ্য মেজর ড্রামাটিস্ট অফ ইউনিভার্সিটি উইটস আর ক্রিস্টোফার মার্লো, রবার্ট গ্রিন, জর্জ পিল, টমাস লস, টমাস নেস, জন লিলি, অ্যান্ড টমাস কিট।
বলছে কিন্তু যে দেখো মেজর ড্রামাটিস্ট কারা ইউনিভার্সিটি উইটস এর, তাহলে ইউনিভার্সিটি উইটস এর মেজর ড্রামাটিস্ট হচ্ছে ক্রিস্টোফার মার্লো, রবার্ট গ্রিন, জর্জ পিল, টমাস লস, টমাস নেস, জন লিলি অ্যান্ড টমাস কিড। তাহলে আমরা 7 জনকে কিন্তু এখানে পেলাম, এবং 7 জনের মধ্যে আমরা জানি ক্রিস্টোফার মার্লো হচ্ছে সব থেকে একজন ইম্পর্টেন্ট ড্রামাটিস্ট, বা এদের মধ্যে সব থেকে বিখ্যাত ড্রামাটিস্ট। তো বাকিদের অবদানও কম না। তো সব সব ড্রামাটিস্ট মিলেই কিন্তু এই গ্রুপটা তৈরি হয়, এবং খুব খুব ফেমাস ড্রামাগুলো আমরা এনাদের হাত ধরে পাই। ফ্রম হুইচ ইউনিভার্সিটি ওয়াজ টমাস কিড এডুকেটেড? আচ্ছা, টমাস কিড কোন ইউনিভার্সিটি থেকে এডুকেটেড হয়েছিলেন? স্যার, টমাস কিড ওয়াজ নট এডুকেটেড ফ্রম কেমব্রিজ অর অক্সফোর্ড ইউনিভার্সিটি। তাহলে আমরা এখানে উত্তরটা দিয়ে দিলাম যে না, টমাস কিডকে কিন্তু কোনো অক্সফোর্ড বা কেমব্রিজ দুটো থেকে ইউনিভার্সিটি থেকে কোনোটা থেকেই তিনি এডুকেটেড হননি। বাট ইজ স্টাইল অফ রাইটিং ইজ ভেরি সিমিলার টু দ্য ইউনিভার্সিটি উইটস। কিন্তু তার যে স্টাইল অফ রাইটিং এটা কিন্তু ইউনিভার্সিটি উইটস এর সঙ্গে একদম ম্যাচ করে যায়। সো হি ওয়াজ অলসো কল্ড ইউনিভার্সিটি উইটস, তাই তাকে ইউনিভার্সিটি উইটসও বলা হয়। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে পাচ্ছি যে টমাস কিড যদিও এই দুটো ইউনিভার্সিটির থেকে নন, তবু তাকে ইউনিভার্সিটি উইটস বলার পিছনে কারণটা তার রাইটিংটা কিন্তু সেই সমসাময়িক, মানে সেই সমসাময়িক রাইটিং, এবং এনাদের সঙ্গেই তিনি কিন্তু একটা গ্রুপ তৈরি করেছিলেন। তার জন্য কিন্তু আমরা টমাস কিডকেও ধরি, তিনি হচ্ছেন একজন ইউনিভার্সিটি উইটস। ফর হুইচ রাইটিং টমাস কিড ওয়াজ ভেরি ফেমাস? টমাস কিড কোন রাইটিং এর জন্য ফেমাস ছিলেন? স্যার, টমাস কিড ওয়াজ ভেরি ফেমাস ফর হিজ ওয়ার্ক দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। টমাস কিড কিন্তু তার একটা লেখার জন্য বিখ্যাত ছিলেন, সেই লেখাটার নাম হচ্ছে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ রাইটিং ইজ দ্য স্প্যানিশ ট্র্যাজেডি? স্প্যানিশ ট্র্যাজেডিটা কি রকমের লেখা? স্যার, দ্য স্প্যানিশ ট্র্যাজেডি ইজ এ রিভেঞ্জ ট্র্যাজেডি। স্প্যানিশ ট্র্যাজেডি কিন্তু আমরা যদি পার্টিকুলারলি বলি, এটা একটা ট্র্যাজেডি, এবং অবশ্যই এটাকে এর সাথে ট্র্যাজেডি বলার সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু বলতে হবে একটা রিভেঞ্জ ট্র্যাজেডি। হি সিম টু হ্যাভ ডিপলি ইনফ্লুয়েন্সড বাই রোমান ড্রামাটিস্ট সেনেকা। সেনেকার দ্বারা তিনি কিন্তু খুব ডিপলি ইনফ্লুয়েন্স ছিলেন, এবং এই সেনেকা ছিল কিন্তু একজন রোমান ড্রামাটিস্ট। ইন ইজ ইন্ট্রোডাকশন অফ রিভেঞ্জ ট্র্যাজেডি ইন ইংলিশ লিটারেচার, তিনি কিন্তু এই তার ইংলিশ লিটারেচারের মধ্যে এই রিভেঞ্জ ট্র্যাজেডিটা সেনেকার দ্বারা অনুপ্রাণিত হয়েই তিনি কিন্তু এই রিভেঞ্জ ট্র্যাজেডিটাকে ইংলিশে নিয়ে আসেন। ইংলিশ লিটারেচারের মধ্যে তার হাত ধরেই এই রিভেঞ্জ ট্র্যাজেডিটা আসে। Who among the university wits was an actor as well as a writer of dramas? তাহলে এখানে আরেকটা প্রশ্ন আমরা পাচ্ছি যে ইউনিভার্সিটি উইটস এর মধ্যে কে একই সঙ্গে লিখতেন এবং অ্যাক্টর ছিলেন, অর্থাৎ অভিনেতাও ছিলেন। তো আমাদের সেটাও একটু জেনে রাখা উচিত। স্যার, ইট ওয়াজ জর্জ পিল হু ওয়াজ অ্যান অ্যাক্টর অ্যাজ ওয়েল অ্যাজ রাইটার অফ প্লেস। তাহলে জর্জ পিলকে আমরা কিন্তু পাচ্ছি যে তিনি একই সঙ্গে একজন অ্যাক্টর ছিলেন এবং একই সঙ্গে কিন্তু রাইটারও ছিলেন। আচ্ছা, পরের প্রশ্নে আসি এবার। হোয়াট কাইন্ড অফ প্লে ডিড জন লিলি ইউজ টু রাইট? জন লিলির রাইটিং গুলো বা কি টাইপের প্লে গুলো লিখতেন? সো জন লিলি ইউজ টু রাইট কমেডিস অ্যান্ড প্রোজ রোমান্সেস। তাহলে আমরা পাচ্ছি কিন্তু জন লিলি লিখতেন কমেডিগুলো, এবং এর সঙ্গে প্রোজ রোমান্সেরও কিন্তু আমরা কিছু উল্লেখ পাই তার লেখার মধ্যে। আচ্ছা, ডু ইউ রিমেম্বার এ প্লে রিটেন বাই জন লিলি? তোমার কি মনে আছে জন লিলির একটা লেখার নাম বলো তো? ইয়েস স্যার, ওয়ান সাচ প্লে ইজ এন্ডিমিয়ান। একটা হচ্ছে এন্ডিমিয়ান, এটা একটা আমাদের প্লে, এবং অন্যান্য প্লেগুলোর মধ্যে আমরা পাচ্ছি আদার্স, ক্যাম্পাস পে অ্যান্ড স্যাপকো অ্যান্ড ফাও। তাহলে এইগুলোই ছিল আমাদের আজকের প্রশ্ন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লিসন ব্লুইং বার্ডস অ্যান্ড স্টে টিউনড।